হ্যালো এভরিওয়ান, স্বাগতম সবাইকে। আজকে আমরা আমাদের কাঙ্ক্ষিত একটা চ্যাপ্টার যোগজীকরণ নিয়ে কাজ করতে যাচ্ছি। তো এই চ্যাপ্টারটা নিয়ে অনেক বেশি গুজব আমাদের সমাজে প্রচলিত আছে যে এটা নাকি খুবই ভয়ঙ্কর একটা চ্যাপ্টার। তো এটা একদমই সত্যি কথা না। খুবই মজার একটা চ্যাপ্টার এটা এবং খুবই ইম্পর্টেন্ট। আমাদের যে একাডেমিক এবং অ্যাডমিশন সব জায়গায় এখান থেকে কোশ্চেন আসে। তুমি সিকিউ এমসিকিউ সব ধরনের কোশ্চেন তুমি এখান থেকে দেখবা। ইভেন তুমি যদি এই চ্যাপ্টারটা ভালোভাবে না পড়ো, সেক্ষেত্রে তুমি হায়ার স্টাডিজে অনেক সমস্যায় পড়বা। মানে তোমাকে এটা মাস্ট পড়তে হবে, পড়া উচিত। ঠিক আছে, এবং এটা ইজি, আমি আগে বলে দিচ্ছি, একটু ভয় পাওয়ার কিছু নাই। তুমি জাস্ট কি করবা, শুরু থেকে শেষ পর্যন্ত সবগুলা ক্লাস দেখবা ধারাবাহিক ভাবে, ঠিক আছে। একদম শেষে গিয়ে দেখবা যে তুমি বস হয়ে গেছো। আর আমি তোমাকে বলি, আমি একদম সহজ ভাবে পড়াবো, তোমার ভয় পাওয়ার কিছু নাই। মানে যত সহজ ভাবে এক্সপ্লেন করা যায়, ভয়ঙ্কর যেসব জিনিস আছে যেগুলা দরকার নাই হুদাই মাথার মধ্যে মানে জ্যাম তৈরি করে, এই জিনিসগুলা তুমি দেখবাই না, ঠিক আছে। কিন্তু দিন শেষে দেখবা তোমার সবই পড়া হয়ে গেছে। তো যাই হোক, চলো আমরা শুরু করি। দেখো, একদম শুরুতে আমি সহজ একটা কোশ্চেন দিছি, সেটা হচ্ছে ইন্টিগ্রেশন ব্যাপারটা কি। তো আমি যদি তোমাকে এক কথায় বলি, ইন্টিগ্রেশন ব্যাপারটা তুমি জাস্ট এইভাবে শিখবা, সেটা হচ্ছে ডিফারেন্সিয়েশনের বিপরীত। ডিফারেন্সিয়েশন এটা আমরা অলরেডি জানি, তাই না? ডিফারেন্সিয়েশন, এটা লিখে রাখলাম। কেন লিখছি বলতো? কারণ এটা সবচেয়ে ইম্পর্ট্যান্ট লাইন। মানে তুমি যদি এই লাইনটা বুঝতে পারো তাহলে তোমার কাজ 50% শেষ। কারণ হচ্ছে আমরা তো নর্মালি সবাই ডিফারেন্সিয়েশন পড়ে আসছি, মানে অন্তরীকরণ পড়ে আসছি। তো সেটা আমাদের চ্যাপ্টার 9-এ ছিল, চ্যাপ্টার 9। আর চ্যাপ্টার 10 হচ্ছে ইন্টিগ্রেশন, চ্যাপ্টার 10। তো একটা মজার বিষয় বলি, সেটা হচ্ছে আমাদের বইতে হচ্ছে ডিফারেন্সিয়েশনটা আগে আলোচনা করা হয় এবং ইন্টিগ্রেশনটা পরে আলোচনা করছে। কিন্তু যখন ম্যাথমেটিশিয়ানরা এই দুইটা গণিতের শাখা বা ক্যালকুলাসের শাখা নিয়ে আলোচনা করছে, প্রথমে কিন্তু তারা ইন্টিগ্রেশন বা যোগজীকরণটাই আবিষ্কার করছে। পরবর্তীতে ওরা এক সময় গবেষণা করতে করতে ডিফারেন্সিয়েশন নিয়ে কাজ করতে গিয়ে দেখলো যে এটা ইন্টিগ্রেশনের বিপরীত। মানে আগে কিন্তু তৈরি হয়েছে ইন্টিগ্রেশন, কিন্তু আমরা এটা পড়তেছি পরে। তো এটা মানে তুমি অলরেডি একটা অ্যান্সার পেয়ে গেছো যে ইন্টিগ্রেশন ব্যাপারটা কি। জাস্ট তুমি এক কথায় বলবা সেটা ডিফারেন্সিয়েশনের বিপরীত। শুধু এটা মনে রাখো আপাতত। এর পরের কোশ্চেনটা দেখো। পরের কোশ্চেনটা তোমাকে বলছে ইন্টিগ্রেশন শিখে আমাদের লাভটা কি। তো এটা হচ্ছে আমাদের সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট কোশ্চেন। কারণ হচ্ছে আমরা যে কোনো একটা কাজ করতে গেলে আগে হচ্ছে আমরা লাভ খুঁজি, তাই না? লাভ ছাড়া তো আমরা কোনো কাজ করব না। তো এখানেও আমরা দেখবো যে কি লাভ আমাদের। লাভ আছে, লাভ হচ্ছে ক্ষেত্রফল বের করতে পারি। দেখো, 2 নাম্বার কোশ্চেনের অ্যান্সার হচ্ছে আমরা ক্ষেত্রফল বের করতে পারি। এখন আমি জানি অনেক চালাক স্টুডেন্ট ওরা এসে বলবে, ভাই ক্ষেত্রফল তো আমরা এমনি বের করতে পারি, ছোটবেলায় তো শিখছি। যে ছোটবেলায় আমরা শিখছি যে একটা ধরো চতুর্ভুজ বা একটা বর্গ বা আয়ত, হ্যাঁ, এবার ক্ষেত্রফল তো আমরা বের করতে পারি যে ভূমি ইন্টু উচ্চতা, এটাই হচ্ছে চতুর্ভুজের ক্ষেত্রফল। তো এখন আবার কেন ক্ষেত্রফল বের করার জন্য এত কঠিন জিনিস শিখতে হবে? শিখতে হবে কারণ হচ্ছে তুমি যেই ক্ষেত্রফল বের করছো এগুলা তো দেখতে খুবই, দেখে মজা লাগে যে একদম সহজ, দেখেও বোঝা যায় কি হবে। কিন্তু তোমাকে যদি আমি এরকম দিয়ে দেই, সাপোজ ধরো একটা ফাংশন দিয়ে দিচ্ছি, ধরো এটা ফাংশনের গ্রাফ, ধরো একটা ফাংশনের গ্রাফ এরকম, এটা ফাংশন অফ এক্স। এখন তোমাকে আমি বললাম বললাম যে এইটুক ক্ষেত্রফল বের করে দেখাও তো। ধরো এটা বললাম যে এখানে যে ভিতরে যে ক্ষেত্রফলটা তৈরি হয়েছে, খেয়াল করো, একটা ক্ষেত্রফল তো তৈরি হয়েছে, তাই না, ভিতরে। তা আমি তোমাকে বললাম যে এই ক্ষেত্রফলটা কত, মানে এটা বের করে দেখাও আমাকে, যে এখানে কতটুক ক্ষেত্রফল। এখন তুমি খেয়াল করো, এখানে হয়তো ভূমিটা খুব সুন্দরভাবে আছে, মানে দৈর্ঘ্যটা, কিন্তু দেখো উচ্চতা চেঞ্জ হচ্ছে, এখানে এতটুক, আবার এখানে আরেক রকম, এখানে আরেক রকম, প্রতিনিয়ত চেঞ্জ হচ্ছে। তো এই যে ধরো উল্টাপাল্টা একটা শেপ, এটার ক্ষেত্রফল তো তুমি এত ইজিলি বের করতে পারবা না। এটা তো বলতে পারো না যে ভূমি ইন্টু উচ্চতা, এখানে তো উচ্চতা চেঞ্জ হয়ে যাচ্ছে। তো এই যে ঝামেলাপূর্ণ ক্ষেত্রফল, এগুলো আমরা ইন্টিগ্রেশনের মাধ্যমে বের করতে পারি। শুধু ক্ষেত্রফল না, আমরা চাইলে আয়তনও বের করতে পারি, ভলিউম বের করতে পারি। ইভেন ধরো এই গ্রাফটা যদি ধরো ঘোরাঘুরি করতো, ধরো এই অ্যাক্সিসে ঘুরলে হয়তো এইদিকে চলে আসতো,
বা এখানে ঘুরে একটা কিছু তৈরি হইতো, বুঝছো? তখন হয়তো এটা আয়তনের মতো কিছু একটা তৈরি হইতো, সেটাও বের করা সম্ভব, যদিও এটা তোমাদের নাই। তো আশা করি তুমি জাস্ট এইটুক অ্যান্সারেই স্যাটিসফাইড, যে মানে একটা ভয়ঙ্কর জিনিসের ক্ষেত্রফল আমরা বের করতে পারি, মানে এইটুক জানো, কিন্তু এর বাহিরেও অনেক 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 কাজ আছে। এবার একদম শেষের কোশ্চেন, যেটার অ্যান্সার আমি আগেই দিয়ে ফেলছি, যে ইন্টিগ্রেশন কি খুব কঠিন? একদমই না, ইন্টিগ্রেশন হচ্ছে খুব বেশি সহজ, তবে একটা শর্ত আছে। শর্ত হলো কি জানো? তোমাকে একটা জিনিস জানতে হবে, সেটা হচ্ছে ওই যে দেখো, তোমাকে ডিফারেন্সিয়েশনটা শিখতে হবে, মানে এটা তুমি মাস্ট আগে শিখবা। আরেকটা জিনিস জানতে হবে, সেটা হলো ত্রিকোণমিতির যে সূত্র আছে, বুঝছো, ট্রাইগোনোমেট্রির যে সূত্র আছে, সূত্রগুলো একটু ভালো মতো শিখে আসবা, অথবা ত্রিকোণমিতির চ্যাপ্টারটা আগে শিখে আসবা। তো এই দুইটা জিনিস তুমি যদি স্যাটিসফাইড করতে পারো, দেন তোমার জন্য ইন্টিগ্রেশন একদম সহজ। ভয় পাওয়ার একদমই কিছু নাই। তুমি আমাকে জাস্ট এনশিওর করবা তুমি এই দুইটা জিনিস জানো, তারপরে বাকিটা তুমি আমার হাতে ছেড়ে দাও। ঠিক আছে? তা আশা করি তুমি মোটামুটি কনভিন্সড। তো যাই হোক, চলো আমরা মূল পড়ায় ফিরে যাই। দেখো, আমরা যে যোগজীকরণ করব, সেই যোগজীকরণকে আমরা দুইটা ভাগে ভাগ করছি। দেখছো, দুইটা ভাগে ভাগ করছি। একটা হচ্ছে অনির্দিষ্ট যোগজ বা ইনডিফিনিট ইন্টিগ্রাল, আর একটা হচ্ছে নির্দিষ্ট যোগজ বা ডেফিনিট ইন্টিগ্রাল। আমি জানি যেহেতু একদম শুরু, তুমি এটা কিছুই বুঝো নাই, তো ভয় পাওয়ার কিছু নাই, জাস্ট তুমি এদিকে তাকাও। আমি যদি ধরো একটা গ্রাফের মাধ্যমে দেখানোর চেষ্টা করি, সাপোজ এই যে আগের মতোই, ধরো এখানে একটা ফাংশন নিলাম, এটা ফাংশন অফ এক্স। ঠিক আছে? তো এটা ফাংশন অফ এক্স। এখন তুমি ধরো ইন্টিগ্রেশন যারা মোটামুটি একটু একটু দেখছো, সেটা হচ্ছে ইন্টিগ্রেশনকে ধরো এইভাবে ডিফাইন করে, তাই না? যে এরকম সাইন দিয়ে দেখানো হয়, এটা ইন্টিগ্রেশন সাইন। তো এই যে ইন্টিগ্রেশন, এটার সামনে যখন ফাংশন অফ এক্স, মানে আমি এই ফাংশনটাকে ইন্টিগ্রেশন করব, কোন চলকের সাপেক্ষে করব? এক্স এর সাপেক্ষে, সেজন্য আমি লিখবো ডিএক্স। তো এই যে ধরো ইন্টিগ্রেশনটা করব, এটার নাম হচ্ছে অনির্দিষ্ট যোগজ বা ইনডেফিনিট। কেন এটা ইনডিফিনিট জানো? কারণ এই ফাংশনের তো শুরু এবং শেষ নাই। এটা তো আজীবন কেয়ামত পর্যন্ত চলবে, তাই না? তুমি যত ভেগো দিবা চলতেই থাকবে, মানে এটার কোনো সীমা নাই, নির্দিষ্ট না। আর নির্দিষ্ট যখন, তখন সেটার একটা সীমা থাকবে। তখন তোমাকে এরকম বলে দিবে যে এখান থেকে এখানে, ধরো আমি বলে দিব এইটুক ইন্টিগ্রেশন করো, এখান থেকে এখানে। আমি এটার নাম দিয়ে দিলাম এ, এই পয়েন্টের নাম দিলাম বি। তখন আমি তোমাকে বলবো যে ইন্টিগ্রেশন করো এ থেকে বি পর্যন্ত। মানে দেখো, এখন কিন্তু ফিক্সড হয়ে গেছে। মানে জাস্ট তুমি এতটুকু ইন্টিগ্রেশন করে এতটুক ক্ষেত্রফল বের করবা, যে এখান থেকে এতটুক, এই ক্ষেত্রফলটা পেয়ে যাবা। কিন্তু যদি অনির্দিষ্ট হতো, তাহলে তো এটা নির্দিষ্ট কোনো সীমা নাই, আজীবন চলবে। আর যখন নির্দিষ্ট করে দেই, তখন দুইটা পয়েন্ট থাকবে, মানে লিমিট থাকবে। একটা হচ্ছে লোয়ার লিমিট আর একটা আপার লিমিট। তো এগুলো অনেক কথা আছে, এটা তুমি পরে দেখবা। আপাতত আমরা একদম শুরু করব অনির্দিষ্ট যোগজ দিয়ে, মানে এখানে লিমিটটা থাকবে না। তুমি কি বুঝছো আমি কি বলছি? এই যে লিমিটটা, এটা থাকবে না। আমি এই টাইপের কাজগুলো একদম শুরুতে করব, মানে অনির্দিষ্ট যোগজটা দিয়ে আমরা পড়াশোনা শুরু করব। আর যখন তুমি এটা শিখবা, মানে অনির্দিষ্ট যোগজ যখন শিখবা, নির্দিষ্ট যোগজ শিখতে তোমার 5 মিনিটও লাগবে না, জাস্ট লিমিট কিভাবে বসাইতে হয় সেটাই, মানে সব কাজ আগের মতোই। তো মোটামুটি তুমি যতটুকুই বুঝছো মেনে নাও, সামনে তো আমরা পড়তেই থাকবো, প্র্যাকটিস করবো, অটোমেটিক আরো অনেক কিছু বুঝবা। তো দেখো, আমরা আমাদের মূল পড়ায় চলে আসছি। দেখো, এই যে অনির্দিষ্ট যোগজ, আমি তো তোমাকে বলছি এখন অনির্দিষ্ট যোগজ নিয়ে কথা বলবো। তো সেই অনির্দিষ্ট যোগজটা কি? কোন একটা ফাংশনের যোগজ নির্ণয়ের পদ্ধতিকে যোগজীকরণ বলা হয়। আমি জানি এই লাইনটা বুঝো না, তো এটা আপাতত বুঝার দরকার নেই, এটা তুমি পরে বুঝছো। তুমি আপাতত বুঝো এটা, অন্তরীকরণ ও যোগজীকরণ একটি অপরটির বিপরীত প্রক্রিয়া, মানে একজন অপরজনের বিপরীত। মানে এটাই কিন্তু সবচেয়ে ইম্পর্টেন্ট লাইনও বলতে পারো, বুঝছো? এটা মনে রাখো, এটা দিয়েই দেখবে আমরা অনেক কিছু করে ফেলছি। তো এই যে ইন্টিগ্রেশন সাইন, সেটাকে এইভাবে ডিফাইন করা হয়। এটা কিভাবে আসছে সেটাও তোমাকে একটু বলে দিই। সেটা হচ্ছে, তুমি তো এস জানো, তাই না? একটা কি বলে এটা, কি একটা বর্ণ না? আচ্ছা, একটা অ্যালফাবেট, সেটা হচ্ছে এস। এস কই থেকে আসছে জানো? সামেশন থেকে আসছে। সামেশন মানে কি বুঝো? সামেশন মানে যোগ করা। তো যোগজীকরণ, এটা দেখেও বুঝতেছো, যোগজীকরণ মানে কিন্তু কাইন্ড অফ যোগ করা। তো এই যে যোগ করা বা যোগজীকরণ, এই জিনিসটা হচ্ছে যোগের একদম অ্যাডভান্স একটা মেথড। মানে
যোগ করা এটার একদম আধুনিক একটা ফরম্যাট হচ্ছে যোগজীকরণ। তো এই যোগের প্রথম শব্দ বা সামেশনের প্রথম শব্দে এস, সেখান থেকেই ইন্টিগ্রেশন সাইনটা আসছে। মানে তুমি এস যেটা আছে এইদিকে দেখো, এসটাকে যখন এইদিকে টানতে শুরু করবা, মানে উপরের দিকে একটু টান দাও, আবার নিচের দিকে টান দাও, চাপ দিকে এটা লম্বা হয়ে যাবে না, ধরো এটা এরকম হয়ে যাবে, দেখছো এটাই হচ্ছে ইন্টিগ্রেশন সাইন। আশা করি তোমার এটা নিয়ে একটু মানে কনফিউশন দূর হয়েছে। মানে এস বা সামেশন থেকে এই ইন্টিগ্রেশন সাইনটা আসছে, কারণ ইন্টিগ্রেশন মানে কাইন্ড অফ যোগ করা। আপাতত এইটুক জানো। তো এই যে এটা বলছে যে এটা দিয়ে মানে প্রকাশ করা হয় ইন্টিগ্রেশনকে। তারপরে একটা ফাংশন এর সামনে ডিএক্স কেন দেওয়া হয়, ডিএক্স দেওয়া হয় বোঝানোর চেষ্টা করে যে এখানে ইন্টিগ্রেশনে বা ফাংশনে চলক হবে এক্স। যদি অন্য কারো সাপেক্ষে আমি ইন্টিগ্রেশন করতাম তাহলে হয়তো ওয়াই বলতাম, ডি ওয়াই বা ডি জেড। মানে যখন ডিএক্স থাকবে বুঝবা যে চলক হচ্ছে এক্স, আর কিছুই না। এই যে একটা এক্সাম্পল দিছে, ইন্টিগ্রেশন ফাংশন অফ এক্স ডিএক্স, এটা দিয়ে বুঝাইছে যে ফাংশন অফ এক্স কে চলক এক্স এর সাপেক্ষে ইন্টিগ্রেশন করতে হবে, আর কিছুই না। বুঝছো? তো এইটুক বুঝলে আমরা মানে অলরেডি ম্যাথ শুরু করে দিতে পারবো। আমরা আমাদের মেইন সূত্রে চলে যাব এখন। এদিকে দেখো, এই দেখো খুবই মজার জিনিস। এগুলা দেখে পোলাপাইন ভয় পেয়ে যায়, কিন্তু একদমই সহজ। তুমি এইদিকে তাকাও, তুমি তো অলরেডি ডিফারেন্সিয়েশন শিখছো, দেখছো? মানে কোন একটা ফাংশন, সেটাকে ডিফারেন্সিয়েশন করছি, করে ধরো জি অফ এক্স পাইছি। মানে ব্যাপারটা এরকম, তুমি ধরো এক্স স্কোয়ার বা এক্স কিউব, ধরো এক্স কিউব এটা একটা ফাংশন, এটাকে ডিফারেন্সিয়েশন করলে কি হবে বলতো? যারা মোটামুটি চালাক ওরা জানো এটার ডিফারেন্সিয়েশন হচ্ছে থ্রি এক্স স্কোয়ার। আশা করি তুমি এটা জানোই যে এখানে এন এর ভ্যালু হচ্ছে থ্রি, এন এক্স এন মাইনাস ওয়ান হয়েছে। এক্স কিউবের ডিফারেন্সিয়েশন হচ্ছে থ্রি এক্স স্কোয়ার, আশা করি তুমি এটা বুঝো। তো তুমি খেয়াল করো, কোন একটা ফাংশনকে যখন ডিফারেন্সিয়েশন করছি, এই যে ডিফারেন্সিয়েশন করলাম, নতুন কি একটা ফাংশন আসছে না, দেখছো এটাও তো একটা ফাংশন। মানে ধরো এটাকে ধরলাম আমি এফ অফ এক্স, আর এটাকে ধরলাম জি অফ এক্স, মানে এটা আরেকটা ফাংশন। তো এখন মজার বিষয় দেখো, এখন উল্টা যদি এই যে এখানে জি অফ এক্স আসছে মানে এটা আসছে, সেটাকে যদি তুমি আবার ইন্টিগ্রেশন করো, তাহলে কি আগেরটা ফেরত আসার কথা না? কেন আগেরটা ফেরত আসার কথা? কারণ একজন একজনের বিপরীত। দেখো, আমি যখন এটাকে ডিফারেন্সিয়েশন করে এটা আনছি, আবার যদি এটাকে ইন্টিগ্রেশন করি, এই যে ইন্টিগ্রেশন থ্রি এক্স স্কোয়ার ডিএক্স, তাহলে অবশ্যই এক্স কিউব পাওয়া উচিত, কারণ একজন একজনের বিপরীত। তুমি খেয়াল করো, মনে করো তোমাকে সংখ্যা দিয়ে বুঝাই, মনে করো একটা সংখ্যা দুই, দুইয়ের সাথে যদি তার বিপরীত সংখ্যা হাফ গুণ করে দেই, তাহলে কি তুমি ওয়ান পাবা না? সেম। আবার তুমি যদি ধরো হাফ, সেটার বিপরীত ধরো টু, তাও তো গুণ করলে ওয়ান পাবা। মানে আগেরটা ফেরত চলে আসে, খেয়াল করছো? মানে একজন একজনের বিপরীত যখন হবে। অথবা তুমি এইভাবে চিন্তা করো, ধরো দশের সাথে তুমি যোগ করলা দুই, তাহলে কত পাইছো? 12। এখন তুমি এখানে অপারেশনটা করছো যোগ, এখন তুমি জানো যোগের বিপরীত কি? বিয়োগ না? তো তুমি যদি পরবর্তীতে আবার ধরো 12 থেকে 2 বিয়োগ করো, 12 মাইনাস 2 ইকুয়াল টু কত পাবা? 10। মানে তুমি আগের জায়গায় ফেরত চলে আসছো। তো এখানে যখন তুমি এক্স কিউব কে ডিফারেন্সিয়েশন করছো, তখন যেটা আসছে সেটাকে যদি আবার ইন্টিগ্রেশন করো, আগেরটা চলে আসবে। এই কথাটাই বলছে। দেখো, ফাংশন অফ এক্স কে ডিফারেন্সিয়েশন করলে জি অফ এক্স আসছে, সেই জি অফ এক্স কে ইন্টিগ্রেশন করলে আগের ফাংশন অফ এক্স চলে আসছে। আর এখানে একটা কনস্ট্যান্ট যোগ করে দিতে হয়, এটা ইন্টিগ্রেশনের সিস্টেম। এখন কেন সি যোগ করতে হয় সেটা নিয়ে একটু পরে কথা বলবো। মানে সবসময় সি যোগ করে দিতে হয়, এটা সেফ জোন। এটা নিয়ে একটু পরে কথা বলবো। ঠিক তেমনি তুমি দ্বিতীয়টা দেখো তো, এই যে একটা সূত্র কিন্তু আমরা বুঝে গেছি, এবার দ্বিতীয় সূত্রটা দেখো। মানে বেসিক সূত্র বলতে পারো। দেখো এখানে একটা ফাংশন, সেটাকে ইন্টিগ্রেশন করতেছে, আবার সেই ইন্টিগ্রেশনের সামনে ডিফারেন্সিয়েশন বসায় দিছে। তাহলে তুমি যদি একটু চালাক হয়ে থাকো, কাউকে যদি একবার ইন্টিগ্রেশন করো আবার যদি ডিফারেন্সিয়েশন করো, তাহলে কি কোনো চেঞ্জ হবে? উত্তর হচ্ছে কোনো চেঞ্জ হবে না। কারণ কি? কারণ একজন একজনের বিপরীত, তারা তাদেরকে ক্যান্সেল করে দেয়। মানে তুমি কোনো সংখ্যার সাথে দুই যোগ করলা, আবার যদি দুই বিয়োগ করো, তাহলে তো কিছুই হবে না, এটাও সেম। মানে একবার করছো ইন্টিগ্রেশন, আবার সেটাকে করো ডিফারেন্সিয়েশন, তাহলে এই দুইজন ইন্টিগ্রেশন আর ডিফারেন্সিয়েশন কাটা হয়ে যাবে। শুধু কি থাকবে? এই ফাংশন অফ এক্সটা থাকবে।
আশা করি এটা নিয়েও তোমার কোনো প্রবলেম নাই। ঠিক তেমনি তুমি যদি আগে ডিফারেন্সিয়েশন করো পরে যদি ইন্টিগ্রেশন করো তাও সেম, মানে কোনো চেঞ্জ হবে না। তবে যেহেতু ইন্টিগ্রেশন করছি সেজন্য একটা সি দিতে হবে। এখন সি নিয়ে আমি তোমার সাথে এখনই কথা বলবো, দাঁড়াও। দেখো এই সূত্রটার দিকে তাকাও। এক্স টু দি পাওয়ার এন সেটার ডেরিভেটিভ কি হবে এটা আমরা সবাই ছোটবেলায় শিখে ফেলছি, তাই না? যখন আমরা চ্যাপ্টার 9 পড়ছি সেখানে আমরা এই সূত্রটা দেখছি, এটা সবাই জানি। কিন্তু এক্স টু দি পাওয়ার এন এর ইন্টিগ্রেশন কি হবে এটা কিন্তু আমরা জানি না, এটা আমরা এখন শিখবো। তো সেটা আমি তোমাকে লিখেই দিছি যে এক্স টু দি পাওয়ার এন এর ইন্টিগ্রেশন হচ্ছে এটা। এখন অনেকে কনফিউজড হইতে পারো যে ভাই এটার ইন্টিগ্রেশন যে এটা, আপনি কিভাবে শিওর হয়ে গেল? তো সেটাই আমি তোমাকে একটু টেস্ট করে দেখাই। ধরো আমি বলছি যে এটার ইন্টিগ্রেশন হচ্ছে এইটা, এটা আমি ধরে নিলাম। তাহলে আমি এটা ডেরিভেটিভ করে দেখবো যে আসলে এটা হয় কিনা। বুঝছো? যেহেতু আমরা অলরেডি ইন্টিগ্রেশন এখনো জানি না, আমরা জানি হচ্ছে ডিফারেন্সিয়েশন বা অন্তরীকরণ। তাহলে আমি এটার অন্তরীকরণ করে দেখবো যে এটা হয় কিনা, তাইলে বুঝবো যে এটার ইন্টিগ্রেশন এটা ঠিকই আছে। তো সেটাই করে দেখো, আমি ডেরিভেটিভ করব। আমি ডিডি অফ এক্স অফ, আমি লিখে দিলাম এক্স টু দি পাওয়ার এন প্লাস ওয়ান ডিভাইডেড বাই এন প্লাস ওয়ান, প্লাস সিও দিছে না, ওকে সিও লিখলাম। এটার হচ্ছে ডেরিভেটিভ করব এখন। তো শুরু করি, দেখো। তুমি খেয়াল করো এটা কিন্তু কনস্ট্যান্ট এন প্লাস ওয়ান, এটা আমি সামনে নিয়ে আসতে পারি। ধর আমি এটা লিখতে পারি ওয়ান বাই এন প্লাস ওয়ান, এটা সামনে নিয়ে আসলাম। জাস্ট এটার ডেরিভেটিভ করব। আচ্ছা লিখেই দেই, ডিডি এক্স অফ এক্স টু দি পাওয়ার এন প্লাস ওয়ান প্লাস ডিডি এক্স অফ সি এরও ডেরিভেটিভ করতে হবে, মানে আলাদা আলাদা করলাম। এগুলা তো করতেই পারি। এখন আমি কাজ শুরু করি, দেখো। এখানে ওয়ান বাই এন প্লাস ওয়ান কনস্ট্যান্ট, এটা থাকবে। তুমি খেয়াল করো এটা এক্স টু দি পাওয়ার এন এর মতো না? এই যে এক্স এর উপর এন প্লাস ওয়ান, মানে এক্স টু দি পাওয়ার এন এর মতো, তাহলে এটার ডেরিভেটিভ কি হবে? এন। শুরুতে চলে আসবে এন, তাহলে দেখো এন মানে কত? এন প্লাস ওয়ান। তারপর কি লিখতে হয়? এক্স লিখতে হয়। তারপর উপরে কি লিখতে হয়? এন লিখতে হয়, এন মানে এন প্লাস ওয়ান। তারপর মাইনাস ওয়ান লিখতে হয়, এই যে সূত্রটা বসাইছি, এন এক্স এন মাইনাস ওয়ান, মানে ডেরিভেটিভ করলাম। প্লাস এই দেখো এখানে কনস্ট্যান্ট, কনস্ট্যান্টের ডেরিভেটিভ কি হয় আমরা সবাই জানি, কনস্ট্যান্টের ডেরিভেটিভ জিরো, এটা বাদ। খেয়াল করছো? তাকে তুমি খেয়াল করো তো, একটু মজার বিষয় দেখো, এটা আর এটা কিন্তু কাটা হয়ে যায়, তাকে শুধু এইটাই থাকে। এখন দেখো ওয়ান আর ওয়ান এটা কিন্তু কাটা, তাকে শুধু কি থাকে? এক্স টু দি পাওয়ার এন থাকবে, দেখছো? মিলছে যেটা বলছি? তার মানে খেয়াল করো এটা, এই যে দেখো এটার ডেরিভেটিভ, মানে এটার ডেরিভেটিভ করে আমি এক্স টু দি পাওয়ার এন পাইছি। তার মানে এটার ইন্টিগ্রেশন যে এটা ঠিকই আছে। তাকে তুমি এখনই মুখস্থ করে পারো যে ইন্টিগ্রেশন এক্স টু দি পাওয়ার এন সমান এক্স টু দি পাওয়ার এন প্লাস ওয়ান ডিভাইডেড বাই এন প্লাস ওয়ান, মানে উপরে যে পাওয়ারটা থাকবে সেই পাওয়ারটা নিচেও থাকবে, আর একটা কনস্ট্যান্ট যোগ করে দিতে হবে, শেষ। আশা করি এইটুক নিয়ে তোমার কোনো কনফিউশন নাই। তুমি যদি এইটুক বুঝো, এখনই আমি তোমাকে সি এর ব্যাখ্যাটা দিব। দেখো যোগজীকরণ ধ্রুবক বা ইন্টিগ্রেটিং কনস্ট্যান্ট, মানে যেটাকে সি বলছি এতক্ষণ, সেটার ব্যাখ্যাটা আমি এখনই দিব। তুমি দেখো এখানে অনেক ভয়ঙ্কর কিছু কথাবার্তা লিখছে, এগুলা দেখে তোমার ভয় পাওয়ার কিছু নাই, এগুলা তোমার কিচ্ছু দেখতে হবে না। তোমাকে আমি একটু অন্যভাবে দেখাই। দেখো তোমার সুবিধার্থে আমি দুইটা ফাংশন নিচ্ছি। আমি ধরো একটা ফাংশন নিলাম এরকম, ফাংশন অফ এক্স সমান নিলাম ধরো এক্স স্কোয়ার প্লাস ফাইভ, বুঝছো? আর আরেকটা ফাংশন এখানে নিচ্ছি, সেখানে নিলাম ফাংশন অফ এক্স সমান ধরো এক্স স্কোয়ার, জাস্ট এটা নিলাম। দেখো দুইটা মোটামুটি সেম, জাস্ট একটার সাথে হচ্ছে একটা কনস্ট্যান্ট বেশি আছে আর এখানে নাই। এখানেও তুমি ধরতে পারো যে আছে, যে প্লাস জিরো, এটাও বলতে পারো। এখন আমি যেটা করব সেটা হচ্ছে আমি এটার ডিফারেন্সিয়েশন করব। কথা বুঝছো? এটার ডিফারেন্সিয়েশন করব। তো এটার ডিফারেন্সিয়েশন কত বলো? তুমি তো এতদিনে জানো এফ প্রাইম এক্স, ধরো এটার ডিফারেন্সিয়েশন কত? যারা মোটামুটি চালাক জানো এক্স স্কোয়ারের ডিফারেন্সিয়েশন এন এক্স এন মাইনাস ওয়ান, মানে টু এক্স হবে। সূত্র বসায় দিও, তাহলে তুমি টু এক্স পেয়ে যাবা, হ্যাঁ। আর এই যে ফাইভ, ফাইভ তো কনস্ট্যান্ট, এটার ডিফারেন্সিয়েশন জিরো হবে। তাহলে মোটামুটি এই পুরাটার ডিফারেন্সিয়েশন হচ্ছে টু এক্স। আবার তুমি এখানে দেখো তো, এখানে এটার ডেরিভেটিভ কি হবে, মানে ডিফারেন্সিয়েশন, তাও এক্স স্কোয়ারের ডেরিভেটিভ টু এক্স হবে। দেখছো মজার বিষয়? দেখছো?
মানে এটার ডেরিভেটিভও 2x, আবার এটার ডেরিভেটিভও 2x, কিন্তু দুইটা ফাংশন তো একই রকম ছিল না। এখন একটা মজার বিষয় দেখো, এখন আমি যদি এটার ইন্টিগ্রেশন করি, এই যে দেখো ইন্টিগ্রেশন করব, ইন্টিগ্রেশন 2x dx, মানে যেই ফলাফলটা আসছে সেটার আমি এখন ইন্টিগ্রেশন করব। যারা ইন্টিগ্রেশন মোটামুটি বুঝছো এতক্ষণে, যে 2x এর ইন্টিগ্রেশন কি হবে, ধরো 2 কনস্ট্যান্ট, এই যে এখান দিয়ে দেখাই 2 কনস্ট্যান্ট, এটা সামনে নিয়ে আসলাম, আর x, x এর ইন্টিগ্রেশন ধরো আমি জানি x, এটার x এর উপর পাওয়ার এখানে কত 1 না, আর ইন্টিগ্রেশনের সূত্র একটু আগে কি শিখছি বলো, পাওয়ার একটা বাড়বে আর নিচে সেই পাওয়ার দিয়ে ভাগ হবে। ওকে, এখানে x এর পাওয়ার হচ্ছে 1, আমি এখন পাওয়ার দিব 2, কারণ সূত্রটাই হচ্ছে 1 প্লাস 1, তাই না? আচ্ছা, তাহলে এক্স স্কোয়ার, আবার নিচে কি হবে, সে পাওয়ার দিয়ে ভাগ হবে। এখন তুমি দেখো এটা আর এটা কাইটা দাও, তাহলে কি পাবা তুমি, জাস্ট এক্স স্কোয়ার পেয়ে যাচ্ছ, তাই তো? তার মানে তুমি এখানেও যখন এটার ইন্টিগ্রেশন করবা, এই যে এখানেও 2x dx, এটার ইন্টিগ্রেশন করলে অবশ্যই এক্স স্কোয়ার পাবা, এটা বুঝছো। এখন একটা মজার বিষয় দেখো, আমি তোমাকে একদম শুরুতেই একটা ফর্মুলা শিখাইছি, যে এরকম এইদিকে তাকাও। ফর্মুলাটা হইলো, তুমি যখন তোমাকে বলছিলাম যে ইন্টিগ্রেশন হচ্ছে ডিফারেন্সিয়েশনের বিপরীত, তাই না? এটা আমি তোমাকে বলছিলাম। এখন ইন্টিগ্রেশন যদি ডিফারেন্সিয়েশনের বিপরীত হয়েই থাকে, আমি এটাকে ফার্স্টে ডেরিভেটিভ করে পাইলাম 2x, তাহলে ইন্টিগ্রেশন মানে এই পুরা ফাংশনটাকে ডেরিভেটিভ করে 2x পাইছি, সেই 2x কে ইন্টিগ্রেশন করলে তো আমার এক্স স্কোয়ারের সাথে প্লাস 5 ও পাওয়ার কথা, মানে আগের ফাংশনে তো ফেরত যাওয়ার কথা, আমি কি যাইতে পারছি? পারি নাই। কিন্তু এখানে দেখো, এখানে এক্স স্কোয়ার ফাংশন ছিল, সেটার ডেরিভেটিভ 2x হয়েছে, আবার সেই 2x এর ইন্টিগ্রেশন করে এক্স স্কোয়ার, মানে আগের জায়গায় চলে আসতে পারছি, কিন্তু এখানে কিন্তু পারি নাই, খেয়াল করছো? তো যেহেতু আমি মানে এক্স্যাক্টলি যাইতে পারি নাই, এজন্য যখনই ইন্টিগ্রেশন করব, সেফ জোনে থাকার জন্য সবসময় একটা সি যোগ করে দিব। কারণ এই যে দেখো, এখানে কিন্তু একটা কনস্ট্যান্ট ছিল, এখন এই সি এর ভ্যালু এখানে হচ্ছে 5, আবার তুমি খেয়াল করো এখানে হয়তো সি ছিল না, তাও আমি ইন্টিগ্রেশন করে একটা সি দিব, এবং আমি জানি যে এই সি এর ভ্যালুটা হচ্ছে 0, মানে এক্স্যাক্টলি একটা সি দিলেই তোমার একটা পূর্ণতা আসে, মানে তুমি এক্স্যাক্টলি মানে আগের জায়গায় ফেরত যাইতে পারবা, পিওর হইতে পারবা। এজন্য সি দেওয়া এটা হচ্ছে সবচেয়ে নিরাপদ, সবচেয়ে সবচেয়ে সেফ জোন। মানে তুমি সি না দিলেও হয়তো যাইতে পারো, আবার কখনো সি না দিলে যাইতে পারবা না। কথা বুঝছো? মানে আগের ফাংশনে ফেরত যাইতে পারবা না। এজন্য সবসময় মনে রাখবা, যখনই আমরা আহ অনির্দিষ্ট ইন্টিগ্রেশন করব, মানে ইনডেফিনিট ইন্টিগ্রাল, তখন সবসময় ইন্টিগ্রেশন করে শেষে একটা সি দিব, সবসময় সি দিব। আর যখন আমরা নির্দিষ্ট ইন্টিগ্রেশন করব, মানে ডেফিনিট ইন্টিগ্রাল, সামনে যেখানে লিমিট থাকবে, মানে যখন লিমিট থাকবে এ থেকে বি ফাংশন অফ এক্স, ওই ফাংশনটার ফলাফলে তোমার যা আসবে সেখানে সি দেওয়ার দরকার হয় না, ওটা কারণ ফিক্সড হয়ে যায়, কারণ ওটাতে লিমিট থাকে। আর এখানে ফিক্স না, কি থেকে কি হয় কোনো ঠিক নাই। আশা করি সি নিয়ে তোমার যে কনফিউশনটা ছিল সেটা দূর হয়েছে। দেখো একটু আগে তুমি যে বেসিকটা শিখছো, কনস্ট্যান্ট কেন দিতে হয়, সেটা যদি শিখতে পারো, তাহলে তুমি তো এই যে দেখো সেটা দিয়ে এমসিকিউ আসছে, কি সুন্দর একটা এমসিকিউ। তুমি একটু পজ করে দেখো তো এটা তুমি সলভ করতে পারো কিনা। যাই হোক, আমি সলভ করে দিচ্ছি। দেখো এখানে ফাংশন অফ এক্স, সেটা সমান এক্স স্কোয়ার দিয়ে দিছে, দেখছো এটা এক্স স্কোয়ার দিয়ে দিছে। আবার জি অফ এক্স সেটাও দিয়ে দিছে 2x, কিন্তু আমরা কিন্তু এতদিনে আমরা যেহেতু চালাক, আমরা জানি এটা ডেরিভেটিভই কিন্তু এটা, মানে আমি জানি এফ প্রাইম এক্স সেটাই আসলে 2x, মানে এক্স স্কোয়ার কে ডেরিভেটিভ করলে বা ডিফারেন্সিয়েশন বা অন্তরীকরণ করলে 2x পেয়ে যাই, সেটাই কিন্তু আসলে দিয়ে রাখছে এখানে। এখন আবার ওই 2x যেটা আসছে, মানে ডেরিভেটিভ করে যেটা আসছে, সেটাকে যদি ইন্টিগ্রেশন করি, মানে ইন্টিগ্রেশন জি অফ এক্স, মানে কি, জি অফ এক্স তো দিয়েই দিছে এই যে 2x, তার মানে এই 2x কে যখন ইন্টিগ্রেশন করব, তাহলে আগের জায়গায় ফেরত আসবো, মানে এক্স স্কোয়ার চলে আসবে, তাহলে এটার অ্যান্সার ইকুয়াল টু কি হবে, এক্স স্কোয়ার হবে। কিন্তু যেহেতু তুমি এখন ইন্টিগ্রেশন করতেছো, তাহলে তোমার কিন্তু এক্সট্রা একটা সি যোগ করতে হবে, বুঝছো? এই যে দেখো এখানে প্লাস সি দিতে হবে, মানে এটাই তোমাকে বোঝানোর চেষ্টা করছি যে এটাই অ্যান্সার। মানে এত ভয় পাওয়ার কিছু নাই, এটার এটার ডেরিভেটিভ এটা,
আবার তাইলে এটার ইন্টিগ্রেশন করে আগেরটা চলে আসবে এক্স স্কোয়ার, তবে এক্সটা তোমাকে একটু কাজ করতে হবে, সেটা হচ্ছে সি যোগ করতে হবে, এটা তুমি মাথায় রাখবা, বুঝছো? আশা করি এটা নিয়ে প্রবলেম নাই। আচ্ছা, তুমি দেখো তো এটা পারো কিনা। এই যে দেখো, আমরা আমাদের মূল পড়াশোনায় ফিরে আসছি। এই যে ফাংশন, মানে এটার ইন্টিগ্রেশন করতে বলছে, তা আমরা ধরো এটার ইন্টিগ্রেশন তো খুব সহজ। ইন্টিগ্রেশন তোমাকে মেইন সূত্রটা জানতে হবে। তুমি ইন্টিগ্রেশন এই সূত্রটা জানো না, যে এক্স টু দি পাওয়ার এন ডিএক্স, এটার ইন্টিগ্রেশন কি হবে? এক্স টু দি পাওয়ার এন প্লাস ওয়ান হবে, তাই না? আর নিচে কি হয়? এন প্লাস ওয়ান প্লাস সি, এটাই অ্যান্সার। জাস্ট এই ফর্মুলাটা তুমি অ্যাপ্লাই করবা। এখানে তুমি দেখো এন এর ভ্যালু হচ্ছে -9। তাকে দেখো আমি কাজ শুরু করতেছি। ইন্টিগ্রেশন এক্স টু দি পাওয়ার -9 ডিএক্স, এটার ইন্টিগ্রেশন কি হবে? এক্স টু দি পাওয়ার -9 মানে এন, এই যে সাথে কি করতে হবে? প্লাস ওয়ান লিখতে হবে। তাহলে দেখো প্লাস ওয়ান ডিভাইডেড বাই ওই পাওয়ারটাই -9 প্লাস ওয়ান প্লাস সি দিবা, এটাই অ্যান্সার। তাহলে বলো তো উপরে কত থাকে? -9 এর সাথে এক যোগ করলে কি হয়? -8 হবে। এক্স টু দি পাওয়ার -8, আর নিচেও কি হবে? -8 প্লাস সি। এরকম অ্যান্সার কোথায় আছে বলো তো? এই যে দেখো। তাইলে এটাও তুমি কিন্তু পেরে গেলা, তাই না? আচ্ছা, এটা যদি পারো তাহলে দেখো তো পরেরটা পারো কিনা। এটা তো দেখা খুবই ভয়ঙ্কর মনে হইতেছে, যে ভাই এতক্ষণ তো পাওয়ার টাওয়ার দেখা চিনতে পারছি যে এখানে -9 দেখেই বুঝতেছি, কিন্তু এটা দেখে গেস করতে পারতেছি না পাওয়ারটা কত। তো ভয় পাওয়ার কিছু নাই। তুমি কি জানো না, এই যে এখানে কিউবিক রুট এক্স, এটাকে যে এইভাবে লেখা যায়, 1/3 লেখা যায়, এটা কি তুমি জানো না? আশা করি এটা জানো। যদি এখানে পাওয়ার কিউবটা না থাকতো তাহলে রুটের ভ্যালু পাওয়ার হাফ বসায় দিতাম, বুঝছো? আর এখানে 3 থাকলে 1/3 হয়, এটা তোমার মনে রাখতে হবে। তো এইটা বুঝলে তোমার জন্য সহজ। তাহলে দেখো ইন্টিগ্রেশন ডিএক্স, আর এই যে জিনিসটা মানে কিউবিক রুট এক্স, এটাকে আমি এক্স টু দি পাওয়ার 1/3 লিখে দিই একবারে। এই যে এইভাবে লিখে দিলাম। কোনো সমস্যা আছে? কোনো সমস্যা নেই। তাইলে এখন এখনো ভয় লাগতেছে যে এটা আবার নিচে কেন? তো নিচে থাকলে তো তুমি জানো যে এটাকে সোজা করে লেখা যায়, তুমি চাইলে এরকম লিখতেই পারো, ইন্টিগ্রেশন এক্স ইনভার্স 1/3 ডিএক্স। দেখছো? এটা লেখা যায়, মানে এই যে পাওয়ারটা নিচে পজিটিভ, সেটা উপরে হয়ে কি ইনভার্স হয়ে যায় না নেগেটিভ? আশা করি এগুলো তুমি বুঝো। এখন কিন্তু তুমি বুঝতে পারতেছো এখানে পাওয়ার এন এর ভ্যালু হচ্ছে -1/3। তাকে সূত্র বসায় দিচ্ছি, ঠিক আছে? তাহলে এটার অ্যান্সার হবে এক্স টু দি পাওয়ার -1/3, এটা এন এর ভ্যালু, তার সাথে এক যোগ করতে হবে সূত্র অনুযায়ী, আবার নিচে সেম পাওয়ার হবে -1/3 প্লাস ওয়ান। দেখছো? আরেকটা কি করতে হয়? সি দিতে হয়। তো এখন তুমি জাস্ট এই যে -1/3, হ্যাঁ, তার সাথে যদি এক যোগ করো, এটা যোগ কইরা দেখো, এটা মনে হয় 2/3 হবে। এটা মাথায় রেখো, হ্যাঁ, 2/3। তাইলে দেখো এটার অ্যান্সার হবে এক্স টু দি পাওয়ার উপরে হবে 2/3, আর নিচেও ভাগ হবে 2/3 দিয়ে। এখন 2/3 দিয়ে ভাগ করা আর উল্টা 3/2 দিয়ে গুণ করা একই কথা, বুঝছো? প্লাস সি, এটাই অ্যান্সার। আশা করি তুমি এগুলা বুঝছো। তাহলে অ্যান্সার কোনটা হবে বলো? অ্যান্সার সম্ভবত এইটা হবে, ঠিক আছে? যে এটা অ্যান্সার, চেক করে নিও। তো আশা করি এটাও আমরা বুঝতে পারছি। দেখি পরের কোশ্চেনটা কি বলছে। সরি, আজকে আর কোশ্চেন নাই। তো আমি আশা করি তুমি সবকিছু বুঝছো। আমরা আজকে মোটামুটি একটা বেসিক পর্যায়ে ছিলাম। তো তুমি যদি শেষ পর্যন্ত মানে পরের ক্লাসগুলো করো, আমরা আরো অ্যাডভান্স ম্যাথে চলে যাব, এবং শেষ পর্যন্ত থাকলে তুমি একদম বস হয়ে যাবে, এটা আমি তোমাকে এনশিওর করতেছি। তো তুমি সুস্থ থাকো, ভালো থাকো, আর দেখা হবে পরের ক্লাসে। আল্লাহ হাফেজ।